প্রিয় ছাত্রছাত্রী, আমরা আগের দিন পড়েছিলাম উপসর্গ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমরা অনুসর্গ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব বা দেখব। বাংলা ভাষায় উপসর্গ যেমন নতুন নতুন শব্দ তৈরি করে, শব্দে অর্থের পার্থক্য সৃষ্টি করে, অনুসর্গ ঠিক একটু অন্যরকম। অনুসর্গগুলি বাংলা ভাষায় বিভক্তির যা কাজ সেই কাজ সম্পূর্ণ করে। অনুসর্গগুলো উপসর্গের মতোই এক ধরনের অব্যয়পদ, কিন্তু উপসর্গ যেমন শব্দের প্রথমে বসে, অনুসর্গগুলো শব্দের প্রথমে বসে না, শব্দের শেষে বসে। এবং উপসর্গ যেমন যুক্ত হয়ে বসে, অনুসর্গ কিন্তু যুক্ত হয়ে বসে না, আলাদাভাবে বসে। আমরা সংজ্ঞাটা যাওয়ার আগে একটু দেখে নিই বাংলা ভাষায় বিভক্তির কাজটা কী এবং অনুসর্গের কাজ কী। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে অনুসর্গ কাকে বলে বা অনুসর্গের সংজ্ঞাটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে কটা বাক্য লিখেছি, দেখো। পাখি আকাশ ওর, ছেলে মাঠ খেল। এই দুটো বাক্যে তিনটে করে শব্দ রয়েছে, কিন্তু এটা ঠিক বাক্য বলা যাচ্ছে না। কোথাও একটা অসঙ্গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হওয়া উচিত কি, পাখি আকাশে ওড়ে, ছেলেরা মাঠে খেলে। দেখা গেল যখন বাক্যটাকে শব্দগুলিকে পাশাপাশি আমরা লিখেছিলাম, কিছু একটা অভাববোধ হচ্ছিল, যে কারণে শব্দগুলো পাশাপাশি বসেও বাক্য তৈরি করতে পারলো না। সেই অভাববোধটা কী না, সেখানে আমরা একটা একার জুড়ে দিলাম। আকাশ শব্দের সঙ্গে একটা একার যোগ করেছি, ওর শব্দের সঙ্গে একটা একার যোগ করেছি। এই একারটা হচ্ছে এখানে বিভক্তি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিভক্তি কী করলো? বিভক্তি করলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দগুলোকে পদে পরিণত করলো এবং বাক্যের যে কারক সম্পর্ক সেটা নির্ণয় করলো। যেমন এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি, কে ওড়ে? পাখি ওড়ে। কোথায় ওড়ে? আকাশে ওড়ে। তাহলে কারক সম্পর্ক নির্ণয় হলো। তাহলে বিভক্তির কাজ হলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করা এবং বাক্য মধ্যস্থ পদগুলির কারক সম্পর্ক নির্ণয় করা। ঠিক আছে? তেমনই পরেরটা উদাহরণ দেখো, ছেলেরা মাঠে খেলে। তাহলে এখানে রা, এ এবং এ, এই দুটো বিভক্তি এলো। এই বিভক্তিগুলো দিলাম বলে বাক্যটা ঠিক একটা অর্থপূর্ণ হলো এবং বাক্যগুলোর মধ্যে একটা কারক সম্পর্ক নির্ণয় হলো। কারা খেলে? ছেলেরা কর্তৃকারক। কোথায় খেলে? মাঠে, অধিকরণ কারক। তাহলে কারক সম্পর্ক নির্ণয় হলো। তো বিভক্তির কাজ হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পরিণত করা এবং শব্দ মধ্যস্থ পদগুলির কারক সম্পর্ক নির্ণয় করা। এবার আমরা এই ঘটনাটাই দেখব নিচে আর দুটি বাক্যে। কীরকম? যেমন ধরো একটা বাক্য লিখেছি, গাছ ফল পড়ে। এই বাক্যটা কিন্তু যেন একটা সম্পূর্ণ নেই। এখানেও কতকগুলি শব্দ পাশাপাশি বসেছে, কিন্তু কোথাও একটা অভাব বোধ হচ্ছে, ঠিক যেন বাক্য বলে মনে হচ্ছে না। পরেরটা আরেকটা বাক্য দেখি, ছুরি সবজি কাটে। ঠিক তাই, একই রকম একটা অভাব বোধ হচ্ছে। সেক্ষেত্রে কী দেখা গেল, যদি আমি এখানে লিখি গাছ থেকে ফল পড়ে, ছুরি দিয়ে সবজি কাটে বা সবজি কাটা হয়, তাহলে বাক্যের অর্থটা সম্পূর্ণ হলো। বাক্যের মধ্যে যে কারক সম্পর্ক সেটা তৈরি হলো। কোথা থেকে পড়ে? গাছ থেকে পড়ে। কী দিয়ে কাটে? ছুরি দিয়ে কাটে। তাহলে একটা অপাদান সম্পর্ক, একটা অপাদান সম্পর্ক এবং একটা করণ সম্পর্ক। তাহলে এখানে কারকের সম্পর্কটা নির্ণয় হলো। বিভক্তির কাজ কী ছিল? কারকের সম্পর্ক নির্ণয় করা। তাহলে এই শব্দগুলোরও কাজ হলো কারক সম্পর্ক নির্ণয় করা। এই শব্দগুলোকে আমরা বলছি, যে লাল অক্ষরে লেখা যাবে থেকে, দিয়ে, দ্বারা, জন্য, হইতে, থেকে, চে, এদেরকে বলা হচ্ছে অনুসর্গ। অর্থাৎ সংজ্ঞাটা যদি খুব সহজ করে বলার চেষ্টা করি, তাহলে কী দাঁড়ায়? যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে,
আলাদাভাবে বসে এবং শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে। তাহলে যে সমস্ত অব্যয়, যদি সংজ্ঞাটা এইভাবে দেখো, যে সমস্ত অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বা পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়। অনুসর্গের তিনটে নাম আছে, এই নামটা একটু দেখে রাখা দরকার। অনুসর্গ বা পরসর্গ বা কর্মপ্রবচনীয়। অনু কথাটা অর্থ হচ্ছে কি পরে, তা যেহেতু এরা শব্দ বিভক্তি, যেহেতু এরা বিশেষ সর্বনাম পদের পরে বসে, তাই এদেরকে অনুসর্গ বলা হয়। আর কি দেখতে পাচ্ছি, এখানেও বিভক্তিও দেখা যায় পরে বসে, কিন্তু বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসেছে। এই যে আকাশে, মাঠে, এরা শব্দের সঙ্গে যুক্ত হয়ে গেছে, কিন্তু অনুসর্গগুলো কিন্তু দেখো আলাদাভাবে বসেছে, শব্দের থেকে আলাদা হয়ে বসেছে। আর কি, বিভক্তিগুলো কিন্তু স্বতন্ত্র প্রয়োগ নেই, বিভক্তিগুলো দিয়ে আমরা কোনো বাক্য তৈরি করতে পারি না, তারা কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। অনুসর্গগুলো কিন্তু স্বতন্ত্র প্রয়োগ রয়েছে। তাই বিভক্তি অনুসর্গের পার্থক্য আমরা যদি দেখি বা মিল অমিল যদি দেখি, তাহলে দেখা যায় যে বিভক্তি অনুসর্গের মধ্যে কিছু মিল রয়েছে। মিল একটাই, সেটা হচ্ছে উভয়ের কাজটা এক, অর্থাৎ বিভক্তিরও যা কাজ, অনুসর্গও তাই কাজ। কী কাজ না, কারক সম্পর্ক নির্ণয় করা। এটা হচ্ছে উভয়ের মিল। এই যে উভয়ই বাক্যের পদগুলির কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে বা নির্ণয় করে, এটা হচ্ছে এদের সাদৃশ্য। কিন্তু যদি বৈসাদৃশ্যর দিকে দেখি, তাহলে বিভক্তি শব্দের শেষে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, অনুসর্গ কিন্তু শব্দের শেষে আলাদাভাবে বসে। অনুসর্গ শব্দের শেষে আলাদাভাবে বসে। আর কি, বিভক্তির স্বতন্ত্র প্রয়োগ নেই, অনুসর্গ কিন্তু স্বতন্ত্র প্রয়োগ আছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে অনুসর্গ। তো অনুসর্গ এক প্রকার অব্যয়পদ, এরা শব্দ থেকে আলাদাভাবে বসে এবং কারক সম্পর্ক নির্ণয় করে বা শব্দ বিভক্তির কাজ করে, তাই এদেরকে অনুসর্গ বলা হয়। এবার আমরা অনুসর্গের কতগুলো ভাগ বা শ্রেণীবিভাগের দিকে যাব। এটা কি না, অনুসর্গ সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, ক্রিয়াজাত অনুসর্গ এবং শব্দজাত অনুসর্গ। তাহলে অনুসর্গ সাধারণত দুই প্রকার হয়ে থাকে, ক্রিয়াজাত অনুসর্গ, শব্দজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ মানে ক্রিয়া থেকে যে অনুসর্গগুলো জন্ম, জাত মানে হচ্ছে জন্ম, তৈরি হওয়া। তাহলে ক্রিয়া থেকে যে অনুসর্গগুলো তৈরি হয়েছে তাদের ক্রিয়াজাত অনুসর্গ বলে। যেমন অনেক অসমাপিকা ক্রিয়া বাংলায় অনুসর্গ রূপে ব্যবহৃত হয়, সেগুলি ক্রিয়াজাত অনুসর্গ। কোনগুলো? যেমন দিয়া, দিয়ে, করিয়া, করে, হইতে, হতে, হইয়া ইত্যাদি। যেমন 5 দিন বাক্য পড়ে উদাহরণ দিই, 5 দিন ধরে বৃষ্টি পড়ে, এমন করে কি মরণের পানে ছুটিয়ে চলেছে ইত্যাদি। আর শব্দজাত অনুসর্গ, শব্দ থেকে তৈরি যে অনুসর্গগুলো তার শব্দজাত অনুসর্গ বলে। যেমন ধরো দ্বারা, জন্য, জন্যে, বিনা, তরে, সহিত, অপেক্ষা, অবধি, হেতু ইত্যাদি। বাক্যের উদাহরণ যদি আমরা দেখি, আজ অবধি সে এখানে আসেনি, রাম অপেক্ষা শ্যাম বেশ বুদ্ধিমান বা বেশি বুদ্ধিমান। তাহলে এইগুলো হচ্ছে বিভক্তির প্রধানত দুটো ভাগ, ক্রিয়াজাত অনুসর্গ ও শব্দজাত, অনুসর্গের দুটি ভাগ, ক্রিয়াজাত অনুসর্গ ও শব্দজাত অনুসর্গ। বোঝা গেল? এছাড়া আরেকটা এখানে পরীক্ষায় আরেকটা যে বিষয় আমাদের জানতে হয়, সেটা হচ্ছে উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য। আমরা উপসর্গ পড়েছি, তাহলে উপসর্গের সঙ্গে অনুসর্গের কী তফাৎ? উপসর্গগুলো ধাতু বা শব্দের আগে বসে, আমরা আগেই দেখেছি, এবং অর্থের বৈচিত্র্য সাধন করে। অনুসর্গগুলো কিন্তু সবসময় শব্দে বিশেষ সর্বনাম পদে পরে বসে, ব্যতিক্রম দু একটা আছে ছন্দের খাতিরে, অনেক সময় কবিতার ক্ষেত্রে আমরা অনুসর্গ প্রথমে দু একটা বসতে দেখি, কিন্তু সেটা ব্যতিক্রম। আর কি, আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টস, সেটা হচ্ছে প্রতি এবং অতি, এই দুটো উপসর্গ ছাড়া অন্য উপসর্গগুলি স্বতন্ত্র প্রয়োগ নেই। মানে প্রতি এবং অতি এই দুটো উপসর্গ দিয়ে আমরা আলাদা আলাদাভাবে বাক্য তৈরি করতে পারি, কিন্তু অন্য উপসর্গগুলো কিন্তু সবসময় ধাতু বা এর সঙ্গে যুক্ত হয়ে বসে, স্বতন্ত্রভাবে বসে না। অনুসর্গ কিন্তু স্বতন্ত্র প্রয়োগ আছে, তো অনুসর্গ সর্বদাই স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। আর কি, উপসর্গ ধাতু আর শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটায়। নতুন শব্দ গঠন হতে কাজের দিক থেকে দেখতে গেলে উপসর্গের কাজ হচ্ছে শব্দের অর্থের পরিবর্তন ঘটানো বা নতুন শব্দ গঠন করা, আর অনুসর্গের কাজ হচ্ছে শব্দ বিভক্তির কাজ করা, অর্থাৎ এক কথায় কারক সম্পর্ক নির্ণয় করা। এই হচ্ছে উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য। তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে অনুসর্গ কাকে বলে, অনুসর্গ কয় প্রকার, কী কী, বিভক্তি ও অনুসর্গের মধ্যে মিল কোথায়, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য কোথায়, উপসর্গ ও অনুসর্গের মধ্যে পার্থক্য কোথায় ইত্যাদি। এই বিষয়গুলো আজকে আমরা জানলাম। ঠিক আছে?